স্পোর্টস মেইলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আজ আমরা আসছি বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার উপর প্রকাশিত সংবাদ নিয়ে। আমি শামীম চৌধুরী আছি সঞ্চালনায়। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার জ্যোতির্ময় মণ্ডল। জ্যোতি, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুরুতে চলে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার পাতায় যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেখানে। আজ প্রথম আলোতে ছাপা হয়েছে, লিড নিউজ হচ্ছে কিভাবে চলছে বিসিবি, সাকিবের পাশে আরো বেশি করে বোর্ড। যুগান্তরের স্পোর্টস পাতার প্রধান শিরোনাম হচ্ছে হিমালয় দুই তার দেশে স্বপ্ন পূরণের অপেক্ষায়। এটি হচ্ছে আপনার অনূর্ধ্ব 20 সাফ ফুটবলের যে ফাইনাল হবে আজ নেপাল এবং বাংলাদেশের মধ্যে, সেই ম্যাচটিকে নিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। কালের কণ্ঠে খেলাধুলা পাতার প্রধান শিরোনাম হচ্ছে হিমালয় ডিঙানোর চ্যালেঞ্জ ছেলেদের। এটিও অনূর্ধ্ব 20 ফুটবল সাব তার ফাইনালকে ঘিরে। আর আরেকটি নিউজ আছে, স্টেডিয়াম হবে তবে এখনই নয়। সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে লাকি ভেন্যুতে শিরোপার স্বপ্ন। এখানে নেপালকে লাকি ভেন্যু হিসাবে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তাসকিন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে খেলাধুলার পাতায় স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠনের সভা, শিরোপা জয়ে আত্মবিশ্বাসী যুবারা। আর বিপিএল এ কুমিল্লার মালিক হচ্ছে বিসিবি। ডেইলি স্টারের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে নেপাল স্ট্যান্ডস বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইলুসিভ ট্রফি। এটাও হচ্ছে অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে। আর একটা হচ্ছে বিসিবি স্ক্র্যাচিং ইটস হেড টু সলভ দ্য বিপিএল প্রবলেম। এটা হচ্ছে বিপিএল হবে কি হবে না তা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার উপর একটি রিপোর্ট। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জ্যোতি, আপনি তো শুনলেন বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজগুলো ছাপা হয়েছে খেলাধুলার পাতায় তার। আজকে কিন্তু বেশিরভাগ পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে নেপালের সাফ ফুটবল, বিশেষ করে অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আমরা তো নেপালে আমাদের বেশ কিছু গ্লোরিয়াস মোমেন্ট আছে। সেই 1999 সালে সাব চ্যাম্পিয়নশিপ সাফ ফুটবল নিয়ে গোল্ড জয়ের মধ্য দিয়ে এরপরে আমাদের বেশ কিছু অর্জন হয়েছে। মেয়েরাও কিন্তু সাব চ্যাম্পিয়নশিপের এখানে ট্রফি জিতেছে নেপালের মাঠ থেকেই। একটু বলবেন কি যে আমাদের যে ইন্ডিয়াকে হারানোর পরে সেই ফাইনালে আমরা যে হার্ডেল অতিক্রম করে ফাইনালে উঠেছি, এখন আমাদের সম্ভাবনা কতটা এই ট্রফি আনার? ধন্যবাদ শামীম ভাই। মানে বাংলাদেশ কিন্তু এই একটা জায়গায় এখনো আফসোস রয়ে গেছে যে অনূর্ধ্ব বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে ফুটবলে বিশেষ করে সে অনূর্ধ্ব 20 সাব ফুটবল এখনো বাংলাদেশ জিততে পারেনি। তো আপনি যদি আগে সেমিফাইনালে ম্যাচটা দেখে থাকেন, বাংলাদেশ কিন্তু পুরো ডিফেন্সে খেলছে। প্রথম হাফের ডিফেন্সে খেলছে, সুযোগ বুঝে তারা আক্রমণে গেছে। আপনারা মনে হয় মানে এখানে খেলা হচ্ছে কিন্তু টার্ফে, অর্থাৎ মাঠে না, সবুজ মাঠে না, টার্ফে হচ্ছে দ্রুত হয়, দ্রুত ফাস্ট হয়। এবং হচ্ছে যে এখানে আর কিছু বল রিসিভ কিংবা যখন গোল বারের দিকে সামনের দিকে বল যায় তখন কিছুটা প্রবলেম হয় নর্মাল মাঠের থেকে এই মাঠে। কিন্তু বাংলাদেশ তো এই দলটা হোক আর অন্য দলটাই হোক, সারা বছরই প্র্যাকটিসের একটা অন্যতম জায়গা বাফুফের টার্ফে। এখানে টার্ফে প্রস্তুতিগুলো হয়। এমন না যে এই একাডেমিক বা মাঠে খেলা ওঠো, কিন্তু টার্ফে মাঠ, রাইট। এবং এই ম্যাচগুলোতে হয় কি, এনারা অভ্যস্ত যে আমাদের এই ছেলেগুলো আছে, এই ছেলেগুলো হচ্ছে বেশ আমার মনে হয়েছে যে তারা মানে কিছু দিক থেকে টেকনিকটা আমি বলবো যে সবসময় যে আমার বল পাসিং কিংবা আক্রমণাত্মক খেলা কিংবা খুব বেশি আক্রমণাত্মক করে গোল বা অ্যাটাক করলেই যে ম্যাচ বা জয়ী হওয়া যায় এমন না। কিন্তু এই দলটার ভিতর আমি দেখলাম যে কিছুটা আছে যে আক্রমণটা সাজানোর চেষ্টা মানে গোল বারে আক্রমণ যে বলটা যাবে সেই বলটা গোল করার একটা চেষ্টা থাকে। তো ভারত ছিল সব থেকে কঠিন প্রতিপক্ষ এবং এই নেপালের কাছে কিন্তু আমরা গ্রুপ রাউন্ডে কিন্তু আমরা হেরেছিলাম, হেরে আমরা রানার্স আপ হয়ে পরে এটাই বলি গ্রুপ পর্বে নিজেদের ভুলেই হারছি।
আর কোনো এবং এটা কিন্তু গোলকিপারের ভুলে। গোলকিপার ভুলে, এবং গোলকিপারটা উনি নিজেই কারিশমা করতে গেছিলেন, বল নিজের হাত পায়ে ছিল, ওই বল কারিশমা করতে যে গোলটা খাওয়া হয়েছে। এখন ওই যে প্রথম 5 মিনিট সম্ভবত বা কয়েক মিনিটের ব্যবধানে দুইটা গোল, 16 এবং 18 সম্ভবত, রাইট। তো এই এই দ্রুত দুটো গোল খাওয়ার পরে ওই ম্যাচ কামব্যাক করে জেতাটা একটু কঠিন। তারপরও বাংলাদেশ একটা গোল পরিশোধ করে 2-1 হারছে। ওই ম্যাচটা যদি কিনা প্রথম গোলটা ভুলে না হয় তাহলে তো ড্র হয়, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন তখন হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আবার হয়তো আরো সহজ হইতো, তখন ভারতের মোকাবেলা করতে হতো না। তবুও ঠিক আছে, এখন ফাইনাল হয়েছে, ভারতকে হারিয়ে কিন্তু ফাইনালে উঠছি, তো আত্মবিশ্বাসটা এখন আরো বেশি। এবং ওই নেপালের সঙ্গে ওই যে আফসোসটা এখন কাটিয়ে ওঠার একটা ভালো সুযোগ, এবং তারা জানে যে এই বাংলাদেশ এই দলটা জানে যে কোথায় তাদের দুর্বলতা। এবং আপনি এটা একটু আগে একটা পত্রিকায় দেখলাম যে লাকি ভেন্যু যেটা বলা হয়, নেপাল আসলেই একটা বাংলাদেশের জন্য লাকি ভেন্যুর মতো। এখানে বাংলাদেশ অনেক বড় বড় অর্জন, এগুলো বেশ বড় বড় অর্জন আছে এখানে এই নেপালের মাটিতে। আর বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোতে আরও বেশি বাংলাদেশের সম্ভাবনা দেখা যায় সব সময়। সত্য কথা হলো এখানে এটা এখন আলোচনার বিষয় না, তারপরেও বাংলাদেশের বয়স ভিত্তিকের বয়সের একটা বিষয় নিয়ে সবসময় আলোচনা থাকে, এবং এটা আসলে বিষ কিনা এরা অনেকে সন্দেহ প্রকাশ করেন। এই সন্দেহটা অনেকেই থেকে গেছে, অনেকের ভিতর আমাদেরও থেকে যায়। এই জন্য দেখা যায় যে আপনি দেখবেন শুধু ক্রিকেটে নয়, ফুটবলেও বাংলাদেশ বয়স ভিত্তিক, এমনকি মেয়েদের দেখেন চ্যাম্পিয়ন যেই 19-20 যেই চলে যায় টুর্নামেন্টগুলোতে ভালো করছে। হ্যাঁ, ভালো। আপনি আমাকে একটু যুক্তিতে আমি বুঝি না শামীম ভাই, যেটা হচ্ছে আমি বয়স ভিত্তিকে যদি সেরা হতে পারি, সেই দলটা আরো যখন আপগ্রেড পরবর্তীতে যখন ন্যাশনাল টিমে খেলবে তখন কিন্তু আপনি দেখবেন যে আমাদের হয়ে যায় বিপরীত। কারণ এটা হয়ে যায় যে যদি আপনি বয়স আগে আসলে 2-3 বছর অনেক ব্যাপার হয়ে যায়, যদি কিনা এরকম কিছু হয়ে থাকে। আমি বলতে চাচ্ছি না এই দলটার এরকম আছে বা নাই। এখন তো বয়স নির্ধারণের অনেক পরীক্ষা আছে, একসময় শুধু দাঁত পরীক্ষা করেই বয়স নির্ধারণ করা হতো। এখনো দাঁতের পরে নির্ভর আছে বেশিরভাগই, সব এখনো দাঁতের পরেই নির্ভর আছে। কিন্তু দাঁতটা হয় কি, অনেকে দেখবেন যে, আমি যদি সিম্বল আমার কথা বলি, দেখবেন যে আপনি ইন্টার পাসের সময় লাস্টের যে দাঁতগুলো, বা অনার্সের 3rd ইয়ারে উঠলে আমার ওই দাঁতগুলো উঠছে না। আমার যদি বয়স হিসাব করতে পারে, আমার তো এই সময় বেশি যাবে। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা আলোচনা। দেখেন আপনি আগামীকাল কিন্তু ক্রিকেট, আমি চাই যে কোনো ভাবে আজ ফাইনালটা জিতুক এবং আমরা একটা ট্রফি নিয়ে দেশে ফিরি। আরেকটা প্রসঙ্গ আসছে পত্রপত্রিকা আলোচনা, সেটা হচ্ছে আগামীকাল কিন্তু ক্রিকেট বোর্ডের আরেকটি সভা আছে। এটা হচ্ছে কি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে বোর্ড তৈরি করেছে, যেটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট এবং আরেকটি পদ, 2 জন পরিচালককে আনা হয়েছে, ফারুক ভাই এবং আপনার নাজমুল আবেদিন ফাহিম ভাইকে। তাদের যে বোর্ড, সেই বোর্ডটা আপনি বেশিরভাগ পরিচালকই দেশের বাইরে বা আত্মগোপনে আছে, তাদের অনুপস্থিতিতে একটা বোর্ড হয়েছে, সভা হয়েছে হচ্ছে মন্ত্রণালয়, আরেকটি সভা হবে হচ্ছে আপনার আগামীকাল। খুব অল্প সময়ের ব্যবধানে 3টি সভা। এই মানে এত অল্প সময়ের ব্যবধানে সভা নিয়ে আপনি কি মনে করছেন? শামীম ভাই, এটা তো মানে স্পষ্ট তো বোঝা যাচ্ছে এই সভাটা কেন হচ্ছে। কারণ যত দ্রুত সভা হবে ততই দ্রুতই হচ্ছে যে এই কমিটিটা যারা আসছেন না, বা যারা এখন পলাতক, কিংবা যারা এই বোর্ডে আসতে ভয় পাচ্ছেন, এমন যারা আছেন, সেই সংখ্যাটা তো অর্ধেকেরও বেশি। এবং তারা যত দ্রুত এই সভাতে যোগ দিবেন না, আসবেন না, ততই এই কমিটিটা নতুন করে পুনর্গঠন করতে সুবিধা হবে। এবং সেই পদ্ধতিতেই অনেকটা সামনাসামনি না বললেও সেভাবেই যাচ্ছে। না, একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া তো আছে, একটা ধারা আছে, যে ধারা আপনি পরপর 3টি সভায় যদি অনুপস্থিত থাকেন, তখন আপনি আর শারীরিক কারণ ছাড়া বা কোনো মানে অন্য কোনো রিজন, প্রপার রিজন ছাড়া, সেক্ষেত্রে আপনার সদস্যপদ থাকবে না। তো এই পদ্ধতিতেই যে আগাচ্ছে এই কমিটিটা, এতে তো মানে কোনো ভুল বলা যাবে না। কারণ এটাই যদি সরাসরি না বলে থাকেন বিসিবি সভাপতি কিংবা ক্রীড়া উপদেষ্টা কিংবা অন্য যারা আছেন এখনকার যারা নীতি নির্ধারক, ওনারা সরাসরি না বললেও মানে একটু ঘুরিয়ে বলছেন যেটা পুনর্গঠন করা হবে। পুনর্গঠনের শব্দটাই হলো এই একটা গণতান্ত্রিক বা একটা যে গঠনতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়াটাতে আগাইতে হবে। যদিও আমরা দেখছি যে জাতীয় ক্রীড়া পরিষদের যে চেঞ্জটা, পরিবর্তন, 2 জন, যদিও আমাদের আগে যারা আপনি আমি বা সবাই যাকে চিনি, সেই ববি ভাইকে অনেকে বলছেন যে আহমেদ শাহজাদুল আলম ববি ভাই, অনেক বলছেন যে
মানে এই বোর্ডের ভিতর যদি বলা হয় যে একটা লোকই কথা বলার চেষ্টা করছেন কিংবা একটা ভুল ধরার চেষ্টা করছেন, সেটা মনে হয় ওই লোকটা, কিন্তু তাই না, ওনার নামে কিন্তু কোনো মানে অপবাদ কোনো কালেই ছিল না। এবং বাট আপনিও জানেন সেই শুরু থেকে উনি যখন 80 দশকের শুরু থেকে নিষ্কলুষ ক্যারেক্টার হিসেবে উনি নিজেকে শো করেছেন লম্বা সময়, বাড়ির টাকা এনে নিজের এখানে পকেটে ইয়ে করছেন। এখন হয় কি এই সব ক্ষেত্রে হয় কি কে ভালো ছিল না ছিল এগুলো কাটা পড়ে যায়। এনএসসিতেও উনি ঠিক সেইভাবে এনএসসি থাকার কারণে হয়তো উনি কাটা পড়ছেন আজ। যদি আমার মনে হয় ক্লাব প্রতিনিধি হয়ে থাকতেন তাহলে এইভাবে হতেন না, ওনাকে বাদ দেওয়ার সাহস ছিল না। তবুও হচ্ছে যে একটু বিবেচনা করা যেত ওটা, ওই প্রসঙ্গটা হয়তো আমরা এত যিনি উনিও একটু খুবই আসলে কষ্ট পাইছেন যে আমি যেটা ইয়ে করলাম কষ্ট করলাম আমাকে এইভাবে প্রথমেই বাদ দেওয়া বা বাদ দেওয়ার প্রসেসটাও একটা অপমানমূলক যেটা বোঝা যায়। এখন যেটা হয়ে গেছে ওনার জায়গায় আসছেন, ওনাদের দুইজনের জায়গায় জালাল ইউনুস ভাই আগেই পদত্যাগ করেছেন দুদিন আগে। এখন ফারুক ভাই তো সভাপতি হয়েছেন, বাদ আছে নাজমুল আবেদিন ফাহিম ভাই। এখন আলোচনা হচ্ছে যে এখানে নাজমুল আবেদিন ফাহিম ভাইকে কোন পদে দেওয়া হবে, উনি কি ক্রিকেট অফিসে যাবেন নাকি অভিজ্ঞ আবার আকরাম ভাই আছেন আকরাম খানকে পদে বসানো হবে। আকরাম খানকে আপনি কি বলতে চাচ্ছেন যে এই সভাতে আপনার বিভিন্ন কমিটির পুনর্গঠন করতে পারে? আপনি যদি বিভিন্ন কমিটির কথা বলেন সেক্ষেত্রে একটু খটকা থাকবে। আপনি তো অন্য 9 জনকে আপনি সরাতে পারছেন না, বা 7-8 জন যারা আসছে, কিন্তু আপনি যাদের বিরুদ্ধে অপবাদ আছে তাদের কিন্তু কমিটি তো আপনি সাফল করতেই পারেন। কমিটি তো যখন তখন কমিটি করতে পারেন, আপনি হয়তো পরিচালনা পরিষদ থেকে বাদ দিতে পারছেন না, সেটা আপনি গণতান্ত্রিক মানে বৈধতা কতটা পাবে সেই কারণে পারছেন না, কিন্তু আপনি কমিটি তো সফল করা যায়, এটা তো আইসিসি কোনো বাধা দিবে না। আপনি কমিটি সফল করতে পারেন, কিন্তু কমিটিতে আপনার কাকে কাকে নিচ্ছেন সেটা তো আপনার একটা তালিকা নিশ্চিতভাবে আসতে হবে যে আমি উনাদের পরিবর্তে কাদের নিব। আপনি নিশ্চয়ই যদি গঠনতন্ত্র এখন যে অবস্থাতে আছে, আপনি যদি আবাহনী কিংবা যদি ওই 14 জন না থাকে তাহলে তো আপনি অনেকে আছে যে একাধিক কমিটি পেয়ে যাবে, চেয়ারম্যান পদ পাবে না। একাধিক কমিটিকে আপনি যদি ওই 14 জন না আসে তখন তো আপনি ওদের জায়গায় নিয়ম অনুযায়ী তো ওনাদের নিতে হবে। আপনি নাকি না নিয়েই শুধুমাত্র 7 জন নিতে গেলে যেই ঝামেলাটা আছে, আপনি বোর্ডের নির্বাচন সেই পদগুলো নির্বাচন না করে তো আসতে পারবেন না, তখন নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে, আবার একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে কিনা, হয়তো বা ওই পথে না যে কোরাম পূর্ণ করা যায় এমন একটা পরিচালনা পরিষদ দিয়ে উনি আমার মনে হয় যখন সামনের দিনগুলো চালাতেও পারেন। যখন সভাপতিটা মূল প্রবলেম ছিল সভাপতি যদি যেহেতু নির্বাচিত হয়ে গেছেন, আমার মনে হয় নির্বাচনের দিকটা আর এখানে ঝামেলা নাই, বা নির্বাচনের দিকে গিয়ে যে আরো 4-5টা বা যারা আছেন ওদের নিয়ে আসতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা গঠনতন্ত্রে আপনি খুব রাইট, আমি এটা বলছি, আপনি সব থেকে ভালো জানেন এই গঠনতন্ত্রের বিষয়গুলো এখানে নাই। 1-2 জন করে যদি আপনি এখানে রিপ্লেস করা শুরু করেন তখন দেখবেন যে ওই একটা সময় এগুলো বুক হয়ে গেছে। কিন্তু আপনার আপাত দৃষ্টিতে যে বিভাগগুলো তো খুব বেশি দিন না, আপনাকে এখন 14 মাসের মতো সময় আছে যে আপনি পরবর্তী নির্বাচনের আগে যে সময়টা অন্তর্বর্তীকালীন যদি কমিটি তারা সেই সময়টা পায়, এর বেশি তো পাওয়ার কথা না। শ্যাম ভাই যদি বৃহৎ অর্থে বলেন বা আপনি যদি মানে ফুল বাংলাদেশের চিত্রটা এখন চিন্তা করেন কি চলছে, সবই এখন কিন্তু প্রশাসনিক কেন্দ্রিক চলে গেছে। আমরা উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা দায়িত্বও নিয়েছেন, কিন্তু সব গেছে প্রশাসনিক কেন্দ্রিক। যারা হচ্ছে ওই আন্ডারে দায়িত্বে আছেন তারাই আপাতত চালাচ্ছেন বা তারাই আপাতত দেখাশোনা করছেন, এমন একটা পরিস্থিতি। এখানেও যদি বলেন ফারুক আহমেদ 2 সভাপতি হওয়ার পরই বলছেন আমাদের সবকিছু তো রেডি রয়েছে, আমাদের ক্রিকেট অফিসের লোক রয়েছে যারা কিনা দেখছেন, কিংবা লজিস্টিকের যারা ম্যানেজার বা রয়েছে, এটা বলছেন উনি যে ক্রিকেট বোর্ডের সাপোর্টিং স্টাফটা অনেক স্ট্রং, এটাই তো যারাই হচ্ছে বোর্ড, এটাই তো আপনার একটা মেসেজ দেওয়া, মানে আপনার পরিচালক আমাদের লাগতেছে নিডেড না, তাহলে তো আপনি চেয়ারম্যানের প্রয়োজন নেই। না রাইট, এটাই উনি বুঝাচ্ছেন, যদিও উনি তো সরাসরি বলতে পারবেন না, বলাও ঠিক হবে না, উনি কিন্তু ইনডাইরেক্টলি এটাই বুঝাচ্ছেন যে আমার তো প্রত্যেকটা স্ট্রং রয়েছে, আমার ওইখানে যে কাজ তো চলে যাচ্ছে। কিন্তু নীতি নির্ধারণী বিষয়গুলো তো আপনার পরিচালকদের কাছ থেকে আসতে হবে, ওই সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানের কাছ থেকে আসতে হবে। আপনার এটা তো হয়তো বা বড় জোর প্রস্তাবনা দিতে পারেন, সেটা হলো চেয়ারম্যানের কাছে তার যে এক্সিস্টিং আপনার ওয়ার্কিং হ্যান্ড আছে তারা তো সিদ্ধান্ত নিতে পারেন না। শামীম ভাই এখানে আপনি গণতন্ত্রের দিকে চলে যাচ্ছেন, এই যেটা আলোচনাটা আপনি ওই এর থেকে আসেন। আপনি যদি সর্বসর্বা যদি বলেন একটা কমিটির সভাপতি
সভাপতি এখানে মূল ভূমিকা আছেন এবং স্ট্রংলি উনি আগের যে সভাপতি নাজমুল হাসানের মতো 4টা-5টা জায়গায় সময় দিতে হচ্ছে না। উনি যদি প্রত্যেক দিন এসে, ওনার হয়তো নিজের ব্যক্তিগত বিজনেস আছে, তার বাইরেও যদি উনি এসে চেষ্টা করেন যে, এবং সেটা কিন্তু উনি করছেন, উনি কিন্তু প্রায় রেগুলারই আসছেন এবং অনেক সময় থাকছেন উনি। আমার মনে হয় এবং আমার মনে হয় যে একজন সভাপতি যদি রেগুলারই সপ্তাহে যদি 3 দিনও এখানে বসেন, কোনো সেক্টরের কাজ বাকি থাকবে না। সেক্ষেত্রে বলতে পারেন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। এককেন্দ্রিক না, আপনার তো আরো 7-8 জন আপনি রেগুলার পাচ্ছেন, যারা কিনা এই 2 যুগ বা 2 দশক বা তারও বেশি সময় ধরে কাজ করছেন, তাদের পরামর্শ রাখতে পারেন। এখন একটা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা সবাই বলতে পারে ক্রিকেট অপস। এই ক্রিকেট অপসটা বাইরের থেকেও মানে আইসিসির সঙ্গে যোগাযোগ করতে হয়, অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে হয়। যদিও ভিতরের খবর যদি বলেন, সাধারণত যারা হয় এর আগে ছিলেন আকরাম খান, তার আগে নাইমুর রহমান দুর্জয়, কিংবা তার ভাই জালাল ইউনুস আসছেন, তাদের মানে তার আগে সিরাজ ভাই ছিলেন। সিরাজ ভাই মানে যদি সিরিয়াল দিয়ে বলেন, কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আছে সবারই। আপনি কারো কর্মকাণ্ড কখনো স্থিরভাবে বলতে পারেননি। এই ক্রিকেট অপারেশনস আজ এত সুন্দর কাজ করে গেছেন, যাকেই আপনি বিশ্বাস করছেন যে আগে ফরমার ক্রিকেটার ছিলেন, অধিনায়ক ছিলেন, এনারা এসে ভালো করবেন, দেখা যাচ্ছে ওনারাই সব থেকে কম কার্যক্রম চালাইছেন। যদি এই জায়গা তো আপনি লিপু ভাই, মাহবুব ভাইয়ের মতো যোগ্য লোক ছিলেন, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল করেসপন্ডিং করতে পারে, বহুত ইংরেজি বাংলা অনেক দক্ষ, এবং তারা অনেক করেসপন্ডিং মুখ দিয়েও করতে পারে, চিঠিও লিখেও করতে পারে, তারাও তো ছিলেন এখানে। শ্যাম ভাই, এটা তো আরো আগে। হ্যাঁ, আমাদের 4টা ধাপে বলতে হবে না, সেই সময়টাই তো, সেই সময় থেকেই তো বাংলাদেশের ক্রিকেটের একটা ধাপ তৈরি হয়েছে। তখন কিন্তু অন্য ধরনের রাইট, আপনি বাইলেটারাল এগ্রিমেন্ট গুলো করতে হয়, সেটা এফটিপি তে ঢুকে, তারপরে ওইখানে যে বাইলেটারাল এগ্রিমেন্টে আপনি ইন্ডিয়াকে একটা প্রতিটা এফটিপি তে নিতে পারবেন কিনা, এটা একটা ব্যাপার। কারণ ইন্ডিয়াকে নিতে যদি হোমে আনতে পারেন, সেক্ষেত্রে আপনার যে টিভি রাইটস ভ্যালুটা বেড়ে যাবে, কমার্শিয়াল ভ্যালুটা বাড়বে। আপনি যদি জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে আনেন বা ওয়েস্ট ইন্ডিজকে আনেন, তো আপনার লাভ হবে না। এই বিষয়গুলো তো ভাবতে হয়। এইটা ভাবার কারণেই তো ক্রিকেট অপারেশনসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আপনি যদি এখানে আসেন, সবই জানেন, যদি কাজ না করেন। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শ্যাম ভাই, আমাদের দলগত একটা প্রবলেম, ছোটোখাটো প্রবলেম থেকে যায়। বিশেষ করে আপনি যখনই দেখবেন যে আইসিসি টুর্নামেন্টগুলোতে হয়েছে, আপনি যদি সেই গত এক যুগের টেনে আসেন, দেখবেন যে বড় টুর্নামেন্টের সময় যে কোনো ছোটোখাটো প্রবলেম হয়েছে, দলটাকে সামাল দিতে পারেনি, হয়তো সিনিয়র জুনিয়র কোনো একটা বিভেদ থেকে গেছে, যে জন্য জালাল ইউনুস ভাইকে কিংবা অন্যদের সবাইকে দলের সাথে রাখা হয়েছে। ক্রিকেট অপারেশনসের লোক থেকেও ওনারা পুরনো মেসেজও দিতে পারেননি যে দলের ভিতরে এই প্রবলেম হচ্ছে, দলের ভিতর কোচ খেলোয়াড়দের ঝামেলাটা হচ্ছে। তাহলে আপনার ক্রিকেট অপারেশনসের কাজটা কি? আপনার কাজগুলো তো বিদেশের এই আপনি সিরিজগুলো কিভাবে করবেন, একই সঙ্গে দলটাকে শান্ত রাখবেন, আপনি এই দুটোকে যদি না রাখতে পারেন, তখন তো এই দায়িত্বটা আপনি কোথায় যাবেন? এখন আরেকটি বিষয় আলোচনা আসি। আপনার পত্রিকায় একটি নিউজ ছাপা হয়েছে, এটা অনেক পত্রিকায় আসছে, সেটা হচ্ছে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি, এবং এখানে বলা হয়েছে যে প্রতিটা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থায় একজন করে সাংবাদিক প্রতিনিধি এবং একজন করে ছাত্র প্রতিনিধি থাকবে। একটা নতুন সংযোজন এটা। ওরা যে এখন যে ইন্টারিম পিরিয়ডে যে একটা অধ্যাদেশ জারি করেছে, তার মধ্যে কিন্তু সাংবাদিকদেরকে, ক্রীড়া সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিকে গুরুত্ব দেওয়া হয়েছে। একজন সাংবাদিক হিসাবে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার মনে হয় সব থেকে একটা ভালো সুখবর বলতে ক্রিকেটের জন্য, মানে খেলাধুলার জন্য সুখবর। আমি প্রক্রিয়াঙ্গনের জন্য একটা সুখবর বলতে পারি, যদি কিনা এরকম প্রক্রিয়া দিয়ে একজন ক্রীড়া সাংবাদিককে নেওয়া যায় বা নিতে পারেন। যেহেতু উনি ওই জেলার সকল খেলাধুলার খবর রাখেন, শুধু জেলার না, কেন্দ্রে কি হইতে পারে, কিভাবে আসতে পারে একজন, এই ধাপটা উনি ভালোভাবে জানেন। কারণ উনার একজন হয়তো সংগঠক ওই খেলাটা নিয়েই ওই ইয়ে থেকেই আছেন, অর্থাৎ কিন্তু জেলা ক্রীড়া সংস্থা, মানে জেলা ক্রীড়ার কথা যদি বলি, যে ক্রিকেট নিয়ে আছেন, উনি ক্রিকেট নিয়ে চিন্তা করছেন, একটা লেভেল পর্যন্ত আছেন। ফুটবল যিনি ফুটবল নিয়ে চিন্তা করছেন, বাট একজন ক্রীড়া সাংবাদিক কিন্তু সকল খেলার খবরটা রাখছেন। এবং আপনি যদি আমাদের যে কোথায় কোথায় অসঙ্গতি আছে, কোথায় ভালো ফুটবলার আছে, ক্রিকেটার আছে, বিভিন্ন মেধাবী, বা এই যে সংগঠকদের ভিতর আসলে কারা আন্তঃপ্রাণ বা কারা হচ্ছে কাজ করেন, এটা খুবই জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি বলেন যে ছাত্রদের কথা বললেন, আমরা জানি যে সবাই এই যে আমাদের এই পরিস্থিতি, রাজনৈতিক যে প্রেক্ষাপট, আজ আমরা যে এখানে আসলাম, ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই পরিবর্তনটা, সুফল এটা এখানে আসছে। তো আপনি যদি সব থেকে বেশি খেলা দেখে, খেলাধুলায় আজ যদি সাপোর্টিং এর কথা বলেন বা খেলা দেখার কথা বলেন,
বা এটা কিন্তু তরুণ সমাজ, এটা কিন্তু আপনি তরুণ সমাজ এবং এই স্টুডেন্ট গুলো বা স্টুডেন্ট না, আমাদের এখন পথে ঘাটে সবাই যে বাংলাদেশ ভালো করলে সে তাদের সাপোর্ট করে, বাট স্টুডেন্টরা একটু বেশি দেখে, ফলো করে, তারা জানতে চায়, তারা বুঝতে চায়। এখনকার স্টুডেন্টরা কিন্তু আপনি ইউরোপীয় ফুটবল, তারপরে সারা ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল ফুটবল খেলাগুলো ফলো করে, সেই অনুযায়ী তারা একটা পরামর্শ দিতে পারে যে আমি এই দেখছি এইভাবে হতে পারে। এখন হয় কি যে তারা হয়তো বা খেলাধুলা কিভাবে আসছে, কিভাবে সংগঠকরা আগায় নিয়ে যাচ্ছে এটা জানতে পারবে না, কিন্তু তারা কিছু পরামর্শ দিতে পারবে যেটা কিনা এই লোকাল ক্রিকেটটা, যেটা আমরা বলি লোকাল ক্রিকেট না আসলে আমাদের কেন্দ্রটা মানে স্থানীয় খেলাগুলোর মানে তৃণমূল পর্যায়ে খেলাটার উন্নতি ঘটবে, প্রসার ঘটবে আশা করছি। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, সময় সংক্ষেপের কারণে অনুষ্ঠান এখানে শেষ করে দিতে হচ্ছে। আগামীকাল আমরা কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের উপরে। সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ধন্যবাদ সবাইকে।